ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে মীনাক্ষী তো কুসুমের ঘরে চলে গেছে সার্চ করতে, কারণ ও শিওর যে কন্টেস্টে কুসুমই গেছে, তাই ওর একটা প্রমাণ চাই। মীনাক্ষী তো কিচ্ছু খুঁজে পাচ্ছে না কুসুমের ঘরে। এদিকে কুসুম ঘরের সামনে এসে দেখে দরজা বন্ধ। ও অবাক যে কে আছে ঘরের ভিতরে। ও দরজা ধাক্কাচ্ছে যে কে আছে ঘরের ভিতর, দরজা খোলো। মীনাক্ষী তারপরে দরজাটা খোলে। কুসুম অবাক, জিজ্ঞেস করছে, ছোট ম্যাডাম আপনি আমাদের ঘরে আবার দরজা বন্ধ করে কি খুঁজছিলেন? মীনাক্ষী বলছে, দেখো কুসুম, তুমি যে কন্টেস্টে গেছিলে সেটা তো আমি বুঝে গেছি, কিন্তু এখন একটা প্রমাণের দরকার। ঘর ভর্তি শুধু ঠাকুরের ছবি রেখে দিয়েছো, কিন্তু এত মিথ্যাচার। কুসুম বলছে যে আমি মিথ্যা কথা বলছি না ম্যাডাম, আমি বাড়িতেই ছিলাম সারাটা দিন। মীনাক্ষী বলছে, বেশ, তাহলে তুমি ঠাকুরের সামনে দিব্যি খেয়ে বলো যে তুমি কোথাও যাওনি। কুসুম তো ঠাকুরের সামনে দাঁড়িয়েছে, কিন্তু মিথ্যে কথা তো বলতে পারেনি। মীনাক্ষী আরো শিওর হয়ে গেছে, বলছে আমি জানতাম যে তুমি পারবে না। তো মীনাক্ষী তো কুসুমকে অনেক কথা শোনাচ্ছে, হঠাৎ করে দেখে যে ওর হাতে ডায়মন্ডের আংটিটা নেই। তো মীনাক্ষী বলছে, কি আমার ডায়মন্ডের আংটিটা কোথায় চলে গেল? নিশ্চয়ই এখানে পড়েছে, নিশ্চয়ই খাটে তোরা ঢুকে গেছে। মীনাক্ষী যখন দেখতে যাবে, কুসুম তো বাধা দিচ্ছে যে ছোট ম্যাডাম খাটের একদম ভিতরে ঢুকে গেছে, আমি বের করে দিচ্ছি। মীনাক্ষী বলছে, না, তুমি আমার আংটি ধরবে না, ছবে না, আমি আমার আংটি নিজেই বের করবো। এদিকে তো কুসুমের জামাটা ট্রাঙ্কের ভিতরেই রাখা আছে, সেটা খাটের তলায়, কিন্তু একটুকুনি বেরিয়ে আছে। মীনাক্ষী আংটিটা তো বের করে না, তখনই ওর মাথায় আসে যে একটা কেমন জামা বের করেছিল। মীনাক্ষী সঙ্গে সঙ্গেই তো ট্রাঙ্কটা বের করে জামাটা বের করে। কুসুমকে বলছে, এই তো তুমি এই জামাটাই পরে গেছিলে। তুমি এত মিথ্যেবাদী, নিজেকে খুব চালাক মনে করো তাই না কুসুম সরকার? এবার দেখো আমি কি করি। কুসুম তখন কাজের হাত জোর করে বলছে যে ওই চোখ যে আমার, কেউ সেটা কোনোদিন জানতেই পারবেন না ছোট ম্যাডাম, আপনি বিশ্বাস করো, আমি কাউকে কোনোদিনও বলবো না। মীনাক্ষী বলছে, না, তোমাকে আমি বারণ করেছিলাম ওই কন্টেস্টে যেতে, তুমি গেছো কেন? এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। তোমার তো করবো না, যা ক্ষতি হবে তোমার ভাই আর তোমার বাবার। কুসুম তো তখন মীনাক্ষীর পায়ে ধরে কাজ যায়, বলছে, ছোট ম্যাডাম আপনি প্লিজ আর একটা বার আমাকে সুযোগ দিন। আমি আর এমনি কোনো কাজ করব না যেখানে আপনি দেবীমা বা ছোট সাহেবকে অভিযোগ করতে পারবেন। মীনাক্ষী বলছে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একটা সুযোগ দিচ্ছি, আর এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। এদিকে দেখা যাচ্ছে যে আয়ুষ খুব ভেঙে পড়েছে, নিজে নিজে কথা বলছে যে আমার মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আবার কুসুমের চোখের সঙ্গে কথা বলছে যে আমার কি দুর্ভাগ্য দেখো যে আমি তোমাকে সামনে কাছে পেয়েও তোমাকে দেখতে পেলাম না। এদিকে কুসুম তখন দিয়ে আয়ুষের ঘরে আসছিল, ও দূর থেকে আয়ুষের কথাগুলো শুনতে পায়। আবার কুসুমেরও খুব কষ্ট হচ্ছে যে খুব সহজেই একটা কথা ইজিলি বলা যায়, কিন্তু কুসুমের তো মুখ বাঁধাও, কিছুই বলতে পারবে না। এদিকে আয়ুষ তো কুসুমের চোখের উপরে খুব রেগে গেছে, বলছে, তোমাকে চাওয়াটা কি আমার দোষ হয়ে গেছিল? তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ হয়ে গেছিল? ও ঠিক করেছে আর কোনোদিনও কুসুমের চোখের সঙ্গে কথা বলবে না। তো লাইট ফাইট নিভিয়ে শুয়ে পড়ে। কুসুম তারপরে আস্তে আস্তে যায় জলের মগটা রাখবে বলে, তারপরে দেখে যে আয়ুষের চাদরটা একটুখানি সরে আছে। তো ও যখন ঠিক করতে যাবে, তো আয়ুষের হাতটা কুসুমের গায়ে লাগে। এবার আয়ুষের ঘুম ভেঙে যায়, কুসুম তাড়াতাড়ি করে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে আয়ুষ বলছে, আমার মনে হলো যে তুমি আমার আশেপাশেই আছো, তুমি কেন এরকম করছো? তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? তোমার কথা আমি আর ভাবতেই চাই না, তুমি আমার মাথা থেকেই পুরো বেরিয়ে যাও। আয়ুষ শুয়ে পড়তে, দিকে কুসুম কাছে আর মনে মনে বলছে, ছোট সাহেব আমাকে ক্ষমা করে দিন, আপনার যতটা ইচ্ছে ওই লোগোর মেয়েটিকে দেখার, আমার তার থেকেও বেশি ইচ্ছে আপনার সামনে এসে আপনাকে সত্যি কথাটা বলার আর আপনার ভালোবাসা পাওয়ার, কিন্তু আমি তো সেটা করতে পারছি না ছোট সাহেব। এমনভাবে পরিস্থিতিতে আমি ফেসে গেছি যে আপনাকে আমি বলতেই পারছি না যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছেই ছিল, আছে আর চিরটা কাল থাকবে। কুসুম যাবে, তখনই আবার আয়ুষ উঠে বসে। কুসুম তাড়াতাড়ি করে গিয়ে আবার লুকিয়ে পড়ে। এদিকে আয়ুষ উঠে বসে বলছে যে আমি তো চেঁচিয়েও তোমার উপরে শান্তি পাচ্ছি না। আয়ুষ আবারও ল্যাপটপটা খুলে আবার কুসুমের চোখ দুটো নিয়ে খুলে বসে, বলছে, আই এম সরি, একটুকুনি রাগটা বেশি হয়ে গেছিল। তুমি আমাকে ক্ষমা না করলে যে আমি ঘুমাতেও পারছি না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ইভেন্টে তোমার মুখটা দেখতে পাইনি তো কি হয়েছে, কিন্তু খুব শীঘ্রই আমি তোমাকে খুঁজে বার করব। আয়ুষের মনটা শান্ত হয়ে যায় ও তারপরে শুয়ে পড়ে। এরপর পরের দিন সকাল হতেই ঈশান আয়ুষের ঘরে আসে। কুসুমও সেখানে আসে, বলছে, ঈশান সাহেব আপনি এখানে? তখন ঈশান বলছে, কেন আসতে পাই না? কুসুম বলছে, না না, আসলে আপনাকে সবাই নিচে খেতে ডাকছে। ঈশান বলছে, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কুসুম যখন যাবে, ঈশান তখন বলছে কালকের জন্য থ্যাংক ইউ। তো কুসুম তখন বলছে, হঠাৎ করে আমাকে ধন্যবাদ কেন জানাচ্ছেন ঈশান সাহেব? ঈশান তখন বলছে, জাদুকর, কালকে তো তোমার সঙ্গে ঠিক মতো কথা হয়নি, আর তুমি তো জানো কালকে কম্পিটিশনে কি হয়েছে।
ফার্স্টে কুসুম বলে ফেলে যে হ্যাঁ আমি তো জানি, কারণ আমি তো গেছি, এই বলেই তো চুপ করে যায়। তখনই ঈশানও চুপ করে যায়। কুসুম বলে না না, আমি কি করে জানবো, আমি তো কালকে যাইনি ওখানে। ঈশান বলছে ও মা, তুমি জানো না কালকে তো দেবলীনা আমাদের কাছ থেকে লোগোটা প্রায় ছিনিয়ে নিচ্ছিল, কিন্তু শেষ মোমেন্টে একজন মেয়ে এলো, তার সঙ্গে আমাদের ওই লোগোর চোখ একেবারে হুবহু মিলে গেল। কুসুম বলছে এই কথাটা জানি, দেবীমা বলেছে আমাকে। ঈশান কথায় কথায় বলছে কিন্তু মেয়েটাকে কালকে কতবার নিজের মুখটা দেখাতে বললাম, সে দেখালোই না, ভাইদাকেও দেখালো না, নিজের বেস্ট ফ্রেন্ডকেও না। তো ভাইদা তো খুব কষ্ট হয়েছিল, কিন্তু মেয়েটা একটা ভুল করেছিল। ঈশান তারপরে ঘটনাটা বলে যে কুসুম কি ভুল করেছিল। আসলে কুসুমের সঙ্গে ঈশান একবার দেখা করতে যাচ্ছিল, শেষবারের মতো কুসুমকে বুঝে আয়েশার সঙ্গে কথা বলাতে পারে সেই কারণে। এবার কুসুম হন্তদন্ত হয়ে গিয়ে অটোতে উঠেই ওর সঙ্গে সঙ্গেই ওর ওড়নাটা খুলে দিয়েছিল। এদিকে ঈশান হুট করে কুসুমকে দেখে ফেলে, ওর কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।